লাইভের শুরুতেই একটা ইনফরমেশন উইচ ইজ আমি অলরেডি আমার ফেসবুকে আমি আপলোড করেছি, সেটা হলো যে বাংলাদেশি যারা আছেন মধ্যপ্রাচ্যে বসবাস করেন, বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা যারা, আমি জানি আপনারা ভেরি ইমোশনাল, বাংলাদেশি মানুষ সবসময় ইমোশনাল। এটা শুধু আপনারা না, আমাদের দেশের মোটামুটি আপামর জনসাধারণ সবাই ইমোশনাল, আবেগের বশবর্তী। এটার আমরা কনসিকুয়েন্স না ভেবে না বুঝে অনেক কাজ করে থাকি, সারাদিনই আমরা এই কাজগুলাই করি। আপনারা আমাদের রাজনীতিবিদরাই সারা জীবন এটা করেছে, যে কারণে বাংলাদেশ একটা হতদরিদ্র দেশ স্বাধীনতার 54 বছর পরেও। আমরা আইডিওলজিতে বিশ্বাস করি দেশের উন্নয়ন পারিবারিক উন্নয়নের চেয়েও। এটা হচ্ছে আমাদের সবচেয়ে, এটা মূর্খ জাতির পরিচয়, এটা সবাই জানে পৃথিবীতে। যত বেশি মূর্খ তত বেশি আবেগী। এখন প্রশ্ন হলো, মূর্খ বলতে কি আমি এটাই বোঝাই কিনা যে পড়ালেখা করে নাই, স্কুলে যান নাই? না, মানুষ পড়ালেখা করলেই মানে শিক্ষিত হয় না, এটা মাথায় রাখবেন। দ্যার আর মেনি রিজনস ওয়াই। এবং অনেক আছে লেখাপড়া করে নাই, কিন্তু তার মানসিকতা অনেক লেখাপড়া করা মানুষের চেয়ে উন্নত, এবং তার সেন্সিবিলিটি বা সেন্সিবল আপনার অ্যাটিটিউডস। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ওয়েলকাম টু দিস লাইভ। বলে রাখি যারা মধ্যপ্রাচ্যে আছেন পার্টিকুলারলি তারা বি কেয়ারফুল। আমি একটু আগে একটা রিপোর্ট দিয়েছি আমার টিকটকে রহমান মাসুম, সেখানে গেলে দেখবেন, এবং আমার ফেসবুক রহমান মাসুম, সেখানে আমি এই ভিডিওটাই পোস্ট করেছি। মধ্যপ্রাচ্যে সিটিজেনশিপ বাতিল থেকে শুরু করে দরপাকড় অব্যাহত গোপনে করতেছে মধ্যপ্রাচ্যের দেশগুলা। পার্টিকুলারলি যারা ইরানকে নিয়ে অতি আবেগী পোস্ট দিয়েছেন, অতি আবেগী কথাবার্তা বলেছেন, যে বিষয়টা তাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রথমে বলি, বাংলাদেশিরা অ্যাক্রস দ্য বোর্ড 99% ইরানকে সমর্থন দিয়েছেন। এটা আপনাদের থাকতে পারে, আপনার অধিকার থাকতে পারে, এটা আমি বলছি না, কিন্তু মনে রাখবেন এই দেশগুলা এর জন্য ইরান হচ্ছে তাদের চরম শত্রু। এই দেশে বসবাস করে আপনাকে একটাই কাজ, আপনি যদি মানে সমর্থন কোনো কিছু না করেন, সাইলেন্ট থাকতে হবে, মনে মনে আপনি আপনার কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন। বিশেষ করে কুয়েত, সৌদি এবং আরব আমিরাত, এরা কিন্তু নজিরবিহীনভাবে পদক্ষেপ নিচ্ছে ভিতরে ভিতরে। অনেক বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিচ্ছে, আমরা জানিও না, আমরা দেখেছি দুই একটা ভিডিও, বাট অনেক কাজগুলো করতেছে। অনেক আফ্রিকান দেশের মানুষ তাদেরকে গোপনে বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, তারা পাঠিয়ে দিয়েছে। নাগরিকত্ব দিয়েছিল বিশেষ কারণে। যারা ইরানকে সমর্থন দিয়েছেন, পার্টিকুলারলি আজকে দেখেন কুয়েতে একজন মানে কুয়েতি আমেরিকান সিটিজেন, ওনার নাগরিকত্ব বাতিল করে ওনাকে ফেরত পাঠিয়েছে তারা, বিকজ তারা মনে করে যে ইরানের পক্ষে দেওয়া মানে কুয়েতের বিপক্ষে অবস্থান নেওয়া। লেডিস এন্ড জেন্টলম্যান, বি কেয়ারফুল, সতর্ক করলাম। সেখানে আরো একটা জিনিস অনেকে আমাকে জানতে চেয়েছিলেন, যে আমাদের লিমন নাহিদা বৃষ্টির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ধারাবাহিকতা মানে কিভাবে এটা শুরু হয়েছে আনফোল্ড আছে। আমি সময় পেলে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। একদম মানে শরীফ অফিসার যে রিপোর্টটা, সেই রিপোর্টটা মানে পড়ে শোনাবো আপনাদেরকে। সেকেন্ড থিং হলো মানে আপনার যে এখানে বলে রাখি, আর একটা জিনিস হলো যে মোটিভটা এখন পর্যন্ত আমরা জানি না কি কারণে সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। দুজনকেই সে হত্যা করেছে, এটা কনফার্ম। যদিও এটা নিয়ে অনেকে অপপ্রচার বিভিন্ন ধরনের কি সম্পর্ক ছিল না, আসলে উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট, ইট মে বি দেয়ার পার্সোনাল, বাট মূলত যে জিনিসটা হয়েছে এটা একটা ডাবল মার্ডার, এবং এগুলা সবচেয়ে প্যাথেটিক এবং ডেভাস্টেটিং ফর ফ্যামিলিজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশি, বিকজ দে ওয়ার দ্য টু brightest individuals তারা they could serve or could I mean honestly speaking render a better service to the country and to the nation. Ladies and gentlemen, unfortunately তারা এই মানে তাদের বলবো যে আমি ইল-ফেটেড, তারা এই আপনার এই দুর্ঘটনা না মানে এই ধরনের এই আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। প্রথমে বলি, আজকের লাইভের বিষয়টা হলো মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধের, আজকে প্রেসিডেন্ট ট্রাম্প মানে yesterday প্রেসিডেন্ট ট্রাম্প informed Congress that the war is over, the war on Iran is over, অর্থাৎ ইরানের উপর যে যুদ্ধ, এই যুদ্ধ শেষ। ওয়াই? দেখুন, আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে শেষ হলো, এটা তো আমরা জানলাম না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই এম কামিং টু দিস পয়েন্ট। প্রশ্ন হলো, ভিয়েতনাম যুদ্ধের পরে মানে কংগ্রেস একটা ল পাস করেছে, এটা হলো আমেরিকান প্রেসিডেন্ট কোনো যুদ্ধে মানে যদি যান, এখন পর্যন্ত যুদ্ধে গেলেই মানে আপনার কংগ্রেসের অনুমোদন লাগে না, তবে 60 days এটা গ্রেস পিরিয়ড ফর প্রেসিডেন্ট। উনি যুদ্ধ করতে পারবেন 60 দিনের জন্য। 60 দিন যদি যুদ্ধ শেষ না হয়, তাহলে এই যুদ্ধের কার্যকারিতা উপস্থাপন করে, প্রয়োজনীয়তা উপস্থাপন কংগ্রেসে উপস্থাপন করে এই যুদ্ধের অ্যাপ্রুভাল নিতে হয় কংগ্রেস থেকে, এটা প্রেসিডেন্টের জন্য। দ্যাট ইজ দ্য বটম লাইন, রাইট? তো আপনারা জানেন যে যুদ্ধ 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল, মানে সো ইট মিনস এই 28শে মানে 60 দিন শেষ হয়ে গেছে। এখন যুদ্ধ যদি চালিয়ে যেতে হয় তাহলে ওনাকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এখন কংগ্রেসের অনুমতি নেওয়া তার ওভারনাইট এবং একদিনে হবে না। এখানে অনেক বিষয় আছে, বাইপার্টিজান সাপোর্টের ব্যাপার আছে, অনেক রিপাবলিকান মানে কংগ্রেসম্যান আছে, ম্যান উমেন আছেন যারা এই যুদ্ধকে সমর্থন করেন না। আপনারা জানেন যে 6
every 6 and 10 people তারা এই যুদ্ধের বিরুদ্ধে গতকালকে ওয়াশিংটন মানে সরি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে যে সার্ভে দিয়েছে সিএনএন তো দিয়েছে 64% মানুষ এই যুদ্ধের বিরোধিতাকারী এবং আপনার 6 in every 10 people গতকালকে যে আপনার দি ওয়াল স্ট্রিট জার্নালের যে সার্ভে সেই সার্ভে বলছে যে এরা মনে করেন এই যুদ্ধটা অপ্রয়োজনীয় এবং কোনো কাজের না আমেরিকার জন্য অর্থাৎ 6 people in every 10 people so think about that so এবং এটা তো bound in duty for President Trump to আপনার get an approval from the Congress consequently উনি বলছেন যুদ্ধ শেষ দেখেন এখানে টেকনিক্যাল টার্মটা না আসলে কি যুদ্ধ শেষ না ইট ইজ নট বাট প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বলতে হচ্ছে যে যুদ্ধটা আপাতত আমরা শেষ এটা করে ফেলছি না হলে ওনাকে যদি না নেন তাহলে উনি মানে বিপদে পড়বেন এবং কংগ্রেস ওনাকে ইমপিচ করতে পারে নাও প্রশ্ন হলো যে এখন অনুমতি নিতে পারবে কিনা এটা ইটস এ টাফ ম্যাটার বাট এখন পর্যন্ত আজকে বা 2 দিন ধরে দেখলাম দুই পক্ষই তারা যুদ্ধের জন্য আবার পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে ইসরায়েলি গভর্নমেন্ট এবং আপনার আমেরিকান গভর্নমেন্ট তারাও নিচ্ছেন এবং ইরান একটু আগে দেখলাম যে তারা তাদের লুকায়িত অস্ত্র বা মিসাইলস যেগুলো ছিল সেগুলো তারা বের করা শুরু করেছে অর্থাৎ এবং একটু আগে সুপ্রিম লিডার ইরানিয়ান রেজিমের প্রধান যিনি সুপ্রিম লিডার উনি বলছেন যে আমেরিকার স্থান হবে গালফের মানে আপনার এই যে মানে সাগরের নিচে তো মানে এই ধরনের মানে আপনার রেটরিক চলছে যুদ্ধ নিয়ে তবে আপাতত প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এই যুদ্ধ এখানেই শেষ বিকজ 60 দিনের বাহিরে উনি যেতে পারবেন না দ্য কোয়েশ্চন ইজ I mean, honestly speaking, can be asked or raising this question is being raised by the opposition, so those are against the war, is that still the active blockade in place on Persian Gulf or Strait of Hormuz. So blockade means active war. সো এটা কিভাবে সম্ভব সো এই ধরনের টেকনিক্যাল জিনিস আলোচনা হচ্ছে তারা আলোচনা করতেছেন এটা একটা মানে নিশ্চয়ই এটা মানে বের হবে কোথা থেকে কি হবে আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প মানে গতকালকে যে ঘোষণা দিয়েছেন কংগ্রেসকে বলেছেন এই যুদ্ধ শেষ এখন যুদ্ধ কিভাবে রিস্টার্ট হবে ইসরায়েলি গভর্নমেন্ট তারা বলছে দে আর রেডি টু অ্যাটাক ইরান এগেইন এবং ইরানিয়ানরা তারা নতুন করে অস্ত্রশস্ত্র তারা বের করতেছেন এবং এখানে বলে রাখি যে এই মুহূর্তে এই যুদ্ধের মূল উদ্দেশ্যই হলো যত বেশি ডিস্ট্রাকশন করা যায় ইরানে তত বেশি মূলত কেন রেজিম তো স্টিল ইন প্লেস অ্যান্ড দে আর গোয়িং এনিওয়্যার এটা অলরেডি আমেরিকান গভর্নমেন্ট তারা বাদ দিয়ে দিয়েছেন যে ইটস নট গোনা বি পসিবল ফর দ্য ইউনাইটেড স্টেটস টু oust this regime they will be there and they are in fact in there so এটা মানে চলবে এখন প্রশ্ন হলো যে আবার যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে এই যুদ্ধের মানে আপনার মানে ড্যান্স মানে আমরা যদি বলি যে এটা মানে কতটা মানে আপনার মানে মারাত্মক হতে পারে আমি মনে করি এই মুহূর্তে মারাত্মক হতেই পারে এই যুদ্ধটা কেননা এটা হবে দ্য লাস্ট মানে বাইট বিফোর আপনার ওয়ার্ল্ড কাপ সাকা শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে আমার মনে হয় যে তারা 2 থেকে 3 সপ্তাহের ভিতরে মূলত এই যুদ্ধ আবার শুরু হওয়ার মূল কারণটাই হলো কিন্তু ইরান ঘোষণা দিয়েছে এবং দ্ব্যর্থহীন ভাষা তারা বলছে তাদের উপরে আক্রমণ হলে তারা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে তারা আবার আক্রমণ করবে সো যুদ্ধ যে কোন সময় শুরু হতে পারে প্রথম ধাপের যুদ্ধ শেষ হয়ে গেছে এখন নতুন করে যুদ্ধ শুরু হলে আমেরিকান প্রেসিডেন্ট তো এখানে বলে রাখি আমেরিকাতে এই যুদ্ধের জনপ্রিয়তা যুদ্ধের কার্যকারিতা আমেরিকানদের ভিতরে যুদ্ধের মানে আপনার যে মানে অ্যাকসেপ্টেবিলিটি বা অ্যাপ্রুভাল রেটিং মারাত্মকভাবে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে এবং এখন প্রশ্ন হলো আগামীতে এই মিড টার্ম ইলেকশন সহ অন্যান্য বিষয় নিয়ে কিভাবে এই যুদ্ধটাকে মানে কার্যকরী উইচ ইজ মোস্ট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে এই যুদ্ধটা কোনোভাবে আপনারা জানেন যে গতকালকে এবং লাস্ট 2 days কংগ্রেসের আপনার এই ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাগসেথ উনি এসেছিলেন এবং উনাকে গ্রিল করা হয়েছে এই যুদ্ধ নিয়ে এবং এ পর্যন্ত মানে উনি বলেছেন $25 billion খরচ হয়েছে বাট ইনফ্যাক্ট অন্যান্য হিসাবে বলা হচ্ছে যে $50 billion মানে আমেরিকা স্পেন্ট অন ওয়ার অন ইরান সো বুঝতেই পারতেছেন এবং আপনার এই রেকর্ড পরিমাণ তেলের দাম যুদ্ধের কারণে বর্তমানে আমেরিকাতে আছে রেকর্ড এবং অলরেডি 100 আই বিলিভ দের 124 আপনার ডলার্স পার ব্যারেল এটা এই মুহূর্তে ব্যারেল বিক্রি হচ্ছে সো এটা কি হবে এটার পরিস্থিতি ওর কোথায় যাবে শেষ পর্যন্ত আমরা জানি না তবে এখন পর্যন্ত আজকের খবর পাওয়া পর্যন্ত হলো যে এই যুদ্ধর প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের যেহেতু এটা ইলিগাল হয়ে যাবে ওনার জন্য উনি বলেছেন যুদ্ধ শেষ এখন নতুন করে এই যুদ্ধ কিভাবে শুরু হবে সেটাই দেখার বিষয় এবং কি পরিমাণ ক্যাটাস্ট্রফিক হবে সেকেন্ড ফেজের যে যুদ্ধটা যেহেতু সিজফায়ার অলরেডি শেষ এবং পাকিস্তান কি করতেছে সেখানে মিডিয়েটর তারা এই যুদ্ধের এটা দেখার বিষয় তবে এখানে বলে রাখি যে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন আইনে নতুন ল নিয়ে আসছেন তারা যারা ইরানের পক্ষে তাদেরকে অ্যান্টি-সেমাইট হিসেবে ধরা হচ্ছে টু বি অনেস্ট উইথ ইউ এখন আপনি এটাকে ফেয়ার আনফেয়ার কি বলবেন কিনা দ্যাট ইজ আ ল অফ দ্য ল্যান্ড লেডিস এন্ড জেন্টলম্যান উই হ্যাভ টু এভরিওয়ান শুড অ্যাবাইড বাই ইট এবং এটা আরও মারাত্মক এবং শুধু এটা আমেরিকাতে না তো এটা মধ্যপ্রাচ্য আপনারা জানেন যে সৌদি আরবের চিরশত্রু হচ্ছে ইরান
আরব আমিরাতের চিরশত্রু হচ্ছে ইরান, কুয়েতের চিরশত্রু হচ্ছে ইরান। শিয়া সুন্নির ব্যাপারটা তো সবসময় ছিল, এখনও আছে। সো পরিস্থিতি খুবই আপনার জটিল, এবং আমি বাংলাদেশের মানুষ যারা আছে, পার্টিকুলারলি বাংলাদেশের মানে এক্সপেক্টেড যারা মধ্যপ্রাচ্যে আছেন, বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বাংলাদেশে যারা অতিরঞ্জিত কাজ করেছেন রাজনীতির নামে ইরানের পক্ষ নিয়ে, এই সেই নিয়ে, এরাও কিন্তু দে উইল পে হ্যাভি প্রাইস। এবং এখানে বলে রাখি, এরাও আগামীতে মধ্যপ্রাচ্যে হয়তো বা ঢুকতেই পারবেন না এই সময় যদি আসে, অবাক হবার কিছু নেই। কারণ এটা এখন সেকেন্ড ফেজের যুদ্ধ, যদি এটা কঠিন হয়, মারাত্মক হয়, মোর ডিস্ট্রাকশন হয় ফ্রম বথ পার্টিজ, পার্টিকুলারলি মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিজ যেগুলো আছে তাদের এই দেশগুলোতে, এবং আপনার ইরানে হয়, এটা কিন্তু অনেক বড় ধরনের। এবং যারা ঘটনা ঘটেছেন অলরেডি আপনারা জানেন, সাদিক কায়ুম আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, সে তো মানে আপনার কি বলে, এই যে গায়েবানা জানাজা পরে সে তো বিশ্ববিখ্যাত হিরো আছে, সারা পৃথিবীতে দেখবেন আর কোথাও যেতে পারতেছে না। মানে দেখবেন আপনি মেয়া পালিয়ে গেলেও তাকে ব্যান করে দিবে, কারণ এটাই পৃথিবীতে। আমি আপনাকে বলছি, আপনাকে বুঝতে হবে, আমি বারবার বলি, ইন্টেলেকচুয়াল, বি ইন্টেলেকচুয়াল। এবং এই যে আমি আপনাদেরকে এই লাইভে এখানে বারবার বলি নাই যে এটার একটা কনসিকুয়েন্স আছে। এবং এই যে আমি একটু আগে আমরা আপনাদেরকে বলি, আমি কিন্তু আপনাদেরকে মানে এই যে কয়েকদিন ধরে বলছি, বি কেয়ারফুল, মধ্যপ্রাচ্য কিন্তু এটার ফল আসবে। এবং তাদের কুয়েতে তারা নিজেদের নাগরিক, আমেরিকান কুয়েতি ডুয়াল সিটিজেন, তার নাগরিকত্ব বাতিল করে দিছে। তারা মনে করে যে মানে আপনার এরা যেহেতু আমেরিকার মানে ইরানের পক্ষ নিয়ে পৌঁছেছে, এর মানে সে মানে আপনার কুয়েতের শত্রু। লেডিস এন্ড জেন্টলম্যান, বি ইন্টেলেকচুয়াল। আমি বারবার বলি, মনে রাখবেন, ইরানের সাথে আমি এখানে একটা জিনিস বলি, আমি বারবার বলি, ইরানিয়ান ওই রেজিম টেকে থাকায় সবচেয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন যে দেশ, এটা হচ্ছে ভারত। আমি এই কথাটা আমি বারবার বলি, এবং এটা বাংলাদেশের জন্য স্বস্তির খবর। বলবো, এটা মুখ খুলে আলোচনা করবো পরে, অপেক্ষা করতে থাকুন। এরা যে ধরনের শয়তানির চিন্তা করেছিল ভারত, কল্পনার বাহিরে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা মানে এরা যে কতটা শয়তান রাষ্ট্র। এবং আজকে বলে রাখি, আজকে বাংলাদেশি যারা আছেন, মানে পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করে, এবং এই যে মানে নিকৃষ্ট প্রাণী বিজেপির ওই যে শুভেন্দু, মানে এ পলিটিশিয়ান কিভাবে হয়, এটা বাংলাদেশে আর ভারতেই সম্ভব এই ধরনের মানুষ পলিটিশিয়ান হওয়া। একটা নিকৃষ্টতম মূর্খ অপদার্থ গরু, রাস্তার কীট, সে এরা কি মানে আপনার নেতা, যে শুভেন্দুর কথা বলছে পশ্চিমবঙ্গের, এটা লজ্জা ভারতের জন্য। এবং ভারত বিশাল বড় দেশ, ভারতের জন্য খারাপ সময় আসবে, তবে বাংলাদেশ নিজেদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে। এই যে তারা অলরেডি বলেছে প্রায় কত লক্ষ মানে ভোটার লিস্ট থেকে যাদেরকে বাদ দিয়েছে পশ্চিমবঙ্গে, এরা সবাই বাংলাদেশি, এদেরকে পুশিং করার চেষ্টা করবে। বাংলাদেশের উচিত হলো শুভেন্দুর প্রত্যেকটা বক্তব্যকে কঠোর ভাষায় অ্যাড্রেস করা এবং হুঁশিয়ারি দেওয়া, এবং পাকিস্তানের সাথে লিয়াজু মেনটেন করা। মনে রাখবেন, বাংলাদেশের আগামীর অস্তিত্বের জন্য হুমকি ভারত সবসময় থাকবে, এটা বলে রাখতেছি। এবং এই যে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ এবং যে তাদের যে প্রজেক্ট আছে, এটা বাংলাদেশ সবার আগে, এখানে কেন মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এবং এখানে পাকিস্তানের স্টেবিলিটি, এই এন্টার এরিয়ার রিজনের স্টেবিলিটি হচ্ছে পাকিস্তান যদি ফল করে, এন্টার সাউথ ইস্ট এশিয়া ফল করবে। এটা আমি আপনাদেরকে আবার বলে রাখতেছি, কারণ ভারত এতটাই অ্যাগ্রেসিভ, যদিও তাদের they have a lot of আপনার আমার শীট at their own doorsteps, they have to আপনার ম্যানেজ দ্যাট টু। সো এটার জন্য তারা বলে না যে, এবং ভারত কোনো পরাশক্তি নয়। এখানে বলে রাখি, ভারতের জন্য, ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র না করে, আমি ভারতীয়দের বলবো, আপনাদের অর্থনীতি, আপনারা জানেন তো 4th পজিশন থেকে ভারত এখন 7th পজিশনে, অর্থনৈতিক মানে জিডিপির দিক দিয়ে এখন 7th পজিশনে ভারত মানে আপনার স্লিপড ইনটু, অর্থাৎ মানে পৃথিবীর 4র্থতম অর্থনীতির বিশাল বড় অর্থনীতির দেশ ভারত নিজেদেরকে মানে প্রমাণ করেছিল বা দাবি করেছিল অ্যাকর্ডিং টু মেনি অর্গানাইজেশন। সেটার থেকে এখন 7th লার্জেস্ট অর্থনীতির দেশ হয়েছে। কল্পনা করতে পারেন, মানে 4 থেকে কত, 4, 5, 6, 7, 3 ধাপ পিছনে গেছে এখন মানে ভারত, মানে অর্থনৈতিক অবস্থা এবং ভয়াবহ অর্থনৈতিক মন্দার মানে দিকেই ঝুঁকছে মানে ভারত এই যুদ্ধের কারণে। There are many reasons why. So, ladies and gentlemen, it's not a good news for India. But তারপরেও আমাদের নতজানু রাজনীতিবিদ যারা আছে, তাদের কোনো বোন নাই, যারা অদক্ষ অপদার্থ রাজনীতি জানেন না, চিকেন ব্রেইন নিয়ে জন্ম নিয়েছেন, তাদের কাছে ভারত হচ্ছে সবচেয়ে সুপার পাওয়ার, ভারত হচ্ছে পায়োনিয়ার। বাট যারা রাজনীতি জানে, ভারত ইজ আ জিরো। We have to understand, India is our market. We're not their market. Sorry, we are their market. They're not our market. They need us rather than we need. এবং আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি উনাকে ভেরি ইন্টেলেকচুয়াল, আমি টু বি অনেস্ট আমি মনে করি, কিন্তু উনি একটা বক্তব্য দিয়েছেন, আমি এটার মানে গুড় বিরোধিতা করি। উনি একটা স্টেটমেন্ট এনডিটিভিতে আমি দেখেছি এই মানে ইন্টারভিউটা, উনি সেখানে গিয়ে যেভাবে বলেছেন, এভাবে আমাদের পররাষ্ট্র কোনো মন্ত্রী ডক্টর মোমেন সারা কেউ এভাবে বলে নাই যে ভারতের এই নদী আমাদের অস্তিত্ব, আমাদের জেনারেশন, আমাদের সিভিলাইজেশন অস্তিত্বের জন্য দরকার, এই সে এগুলা বলে না কেউ।
এগুলা কোন পররাষ্ট্রমন্ত্রী একটা শত্রুভাবাপন্ন দেশে গিয়ে কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী এভাবে বলে না। দ্যাটস এ প্রবলেম। দ্যাটস আই এম সামটাইমস ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। যাদেরকে আমরা মনে করি ভেরি ইন্টেলেকচুয়াল, ভেরি স্মার্ট, দ্যাটস সামথিং দ্যাট ক্যান রেন্ডার এ বেটার সার্ভিস ফর দ্য কান্ট্রি এন্ড দ্য নেশন, দে সামটাইম ফ্রাস্ট্রেট, টু বি অনেস্ট। মানে I mean put us in kind of like a limbo, like what is this? এরও এইভাবে কথা বলে কেন? মনে রাখবেন, আপনাকে ট্রেন করা দরকার প্রত্যেকটা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা, মন্ত্রী, এমপিদের ভারতে গিয়ে কিভাবে কথা বলতে হবে, ভারতের সাথে কিভাবে কথা বলতে হবে, এটা আমাদের জানা দরকার। কারণ এরা কোনোদিনই বাংলাদেশের ভালো চাই না। একটা দেশ পৃথিবীতে, তার নাম হচ্ছে ভারত। এবং এটা যদি বুঝতে ব্যর্থ হন, এই দেশকে আপনি জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কেননা এদের কূটকৌশল সব জায়গাতে ছিল। বিএনপির যারা আছেন তাদের উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা জানে এ ভদ্রলোক এতই সৎ যে শেখ হাসিনার মতো মহিলাও একে ওনাকে দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত বলতে পারে নাই। মানে জামাত ইসলামের মতো, জামাত ইসলামের লিডারশিপ যারা খুবই সৎ, কেউ তাদের এরা দুর্নীতি করেছে বা চুরি করেছে এরা বলে না, বলে যুদ্ধ অপরাধ, এই সেই যে জঙ্গি বঙ্গি ইসলামিক ব্যাংক এগুলো বলে। ঠিক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো ওনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারে নাই। এগুলা কত বড় সারাল প্রকৃতির মহিলা ছিল, তারপরে বলতে পারে নাই উনি। কল্পনা করে একজন মানুষ কতটা সৎ থাকলে মানে তাকে নিয়ে কথাই বলা যায় না। তারপর বলতে পাকিস্তান ISI চোর, এই সেই আজিবাজি বলছে, কিন্তু বলে নাই উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। যখন দেখলো ভারত যে এই লোক যদি, এবং বাংলাদেশ মানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদের মানে প্রবর্তক করেছে, এ তো দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। মানে একে মানে উই হ্যাভ টু টেক হিম আউট এন্ড দে ডিড। বিএনপি এগুলো নিয়ে কোনো কথাই বলে না, অথচ এই ষড়যন্ত্রে কোনো না কোনোভাবে ভারত জড়েছে। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে, আমি মনে করি বাংলাদেশে যত ক্যাটাস্ট্রফিক ঘটনা ঘটেছে, প্রতিটা ঘটনা তদন্ত কমিটি যদি খুঁজে বের করে, দেখুন ভারতের হাত আছে এখানে। এই যে বাংলা ভাই বিএনপির সময় তৈরি হয়েছিল, একজন বিএনপি নেতা বলে নাই হঠাৎ থেকে বাংলা ভাই কোন জায়গা থেকে আসলো। এই যে ধরেন কোনো না কোনো গিয়ে দেখেন ভারতের মানে হাই কমিশন এখানে টাকা পয়সা দিত, এই হামজাদা জঙ্গির তৈরি করেছিল এরা। উই হ্যাভ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম ইন আওয়ার, টু বি অনেস্ট, ইন আওয়ার কান্ট্রি। সিরিয়াস প্রবলেম। এতটা নাইভ মানে লিডারশিপস হতে পারে পৃথিবীতে, ইসলামিক লিডারশিপস as well as political leadership, I have never seen anywhere on this planet, ladies and gentlemen. It's so sad for our country. So to protect this country, protect you and your generation, ladies and gentlemen, you got to be wise. That is the only thing that, or I mean, honestly speaking, only point you can protect yourself. Otherwise, your politicians wouldn't do that. For example, আমি একটু আগে দেখলাম একটা খবর, সেটা হচ্ছে যে মনে আছে যে রাসেল গ্রুপের ওই যে রাসেল আজিজ, মনে নাই, মানে তত্ত্বাবধায়ক সরকার সময় কি বক্তব্য দিল, আরে বাপরে বাপ, এমন ব্যবসায় চলে যাচ্ছে, ব্যবসা মরে যাচ্ছে। এবারটা কি করেছে জানেন? ব্রিটেনে মানে টাকা পাচার করে তার সাম্রাজ্য গড়ে তুলেছে, ওই যে আপনার জাভেদ চৌধুরীর মতো। কোথায় যাবেন আপনি? যেদিকে যাবেন সেদিকেই দুর্নীতিগ্রস্ত। এই জন্য আমি বলেছি সবসময়, আমি এটা বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে, জামায়াত ইসলামী যদি আপনাদের ভরসার জায়গা হয়, দে হ্যাভ টু চেঞ্জ দেমসেলভস। এবং কেননা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি দুর্নীতি যদি দূর করতে না পারেন, দেশকে আপনি জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর এখন পর্যন্ত আজকে পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠা হয়, দুর্নীতি রোধ করে এই ধরনের কোনো পদক্ষেপ আমি এই বর্তমান গভর্নমেন্টের কাছ থেকে ওই অর্থে আমি দেখতেছি না। এটা খুবই স্যাড। এটা কেন হলো আমি জানি না। এত ভালো ভালো লোক আছে এখানে, এবং তার কোনো সাহেব আছেন, উনি একটা জিনিস তোমার বুঝতে হবে যে বর্তমান যে প্রধানমন্ত্রী, উনার মা বাবার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা বা দুঃসাহস কারণেই হওয়া উচিত না, জীবনও না। তারা কোনো দেশের প্রতি তারা অনুরক্ত ছিলেন না বাংলাদেশ ছাড়া। এবং ধরেন আওয়ামী লীগের ছিলেন, তারা ভারতপন্থী ছিলেন, ভারতের এজেন্ট ছিলেন বিভিন্নভাবে, একদম বঙ্গবন্ধু থেকে শুরু করে আপনি যদি বলেন এই একটা পরিবার, এরা ওনাদের জিন থেকে তো এর বর্তমান প্রধানমন্ত্রী। We have to see what happens next, because I don't see anything that could, to be honest, মানে আপনাদের মানে we could like any initiative that will help to establish rule of law, good governance, and eradicate corruption from the upper surface of political and the government system. We haven't seen anything else. আমরা যা দেখতেছি এই কার্ড সেই কার্ড, I understand, but this is মানে it's not. This is not our priority, should not be our priority. Our priority should be rule of law এবং good governance. বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের সংস্কার, আপনার দুর্নীতি দমন কমিশনের সিরিয়াস সংস্কার, এগুলো হচ্ছে পুলিশের সংস্কার, এগুলো হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি। এখানে মনোযোগী কম আমি দেখতে পাচ্ছি। এটা যদি হয় তাহলে যেই লাউ সেই কদু হবে, এটা আমি বলতে বাধ্য হলাম। সরি টু সে দ্যাট। এবং বাংলাদেশে মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সুশাসনের গ্যারান্টি পাবে না বা মানে আকার ইঙ্গিত দেখবে না বিদেশি সংস্থা, টাকা নিয়ে জীবনে দেশে আর আসবে না। কারণ বাংলাদেশের অলরেডি যথেষ্ট পরিমাণ বদনাম হয়েছে। টাকা পাচার মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার এমনভাবে করে গেছে, সারা পৃথিবীতে বাংলাদেশ টাকা পাচারকারী হিসাবে আসে। এই ক্ষেত্রে বিদেশি কোনো কোম্পানি এই ধরনের রুগ্ন অর্থনীতির দেশে এই জীবনে টাকা নিয়ে আসবে না। এটা আমি এই বিভাগের স্টুডেন্ট হিসাবে আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি। জীবনে হয় না, এটা হবে না, হওয়ার কথা না। তবে চাইনিজ কিছু ইনভেস্টমেন্ট আসতে পারে, ওইটা অন্য লেভেলের হিসাব নিকাশ, বিকজ চাইনিজ ইনভেস্টমেন্ট ইজ আ পার্ট অফ করাপশন টু। ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি ইউরোপিয়ান একটা কোম্পানিতে আপনি কমিশন খেতে পারবেন না তাদের কাছ থেকে,
they're not gonna give you any money, a single dime, right? মানে ডলারের যেটা আমরা পয়সা বলি এটা, এবং এবং আমেরিকান কোম্পানি, বিকজ দে হ্যাভ এ সিরিয়াস অ্যান্টি কারাপশন ল ওভার দেয়ার টু, রাইট? মানে আপনার মানি লন্ডারিং লো বা মানে আপনার কর্পোরেট লো, সো এটা আবার এখানে এদেরকে এরা জেলে যাবে। কিন্তু চীনের তারা যেটা কমিউনিস্ট রাষ্ট্র বা রাশিয়ার মতো দেশ, তারা তারা মানে পয়সা দেয়, পয়সা নেয়, তারা পয়সা খাওয়াইয়া পয়সা নেয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং সারা পৃথিবীতে তারা এভাবে করাপ্টেড করে চলেছে, সারা আফ্রিকাতে, সারা সাউথ ইস্ট এশিয়াতে। চাইনিজ ওয়ার ইজ এ চাইনিজ ইনভেস্টমেন্ট, দ্যার ইজ এ করাপশন। ইট ইজ অলমোস্ট ইনএভিটেবল, লেডিজ এন্ড জেন্টলম্যান। Sorry to say that, but thanks to Chinese government, they are investing, I mean, honestly speaking, in many other poorest countries, and তারা ঠিক আছে, কিন্তু তাদের দুস্থ চাইনিজদের না, দুস্থ হলো মানে এই যে রাজনীতিবিদদের। চায়নারা চায় তারা ইনভেস্ট করতে, প্রচুর টাকা পয়সার কোনো অভাব নেই তাদের, তাদের কোনো আপনার ডেট নাই, কিছুই নাই, আপনারা জানেন তো। তারা সুতরাং তারা চায় টাকা দিতে, যেখানে বড় বড় কোম্পানি তখন এই পলিটিশিয়ান দ্বারা এদেরকে টাকা পয়সা দিয়ে তারা এখানে গিয়ে ইনভেস্ট করে। দ্যাটস দ্য বটম লাইন, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো আমি এতটুকু বলি আপনাদেরকে যে ব্যাড টাইম এহেড অফ আস, যদি না আমাদের লিডারশিপ ঠিক হয়। এখানে আবার বলছি, আমাদের সংসদে 75% ডিসকাশন হয়, 75%। আমি এটা এই যে কয়েকটা মানে ক্লিপ দেখেছি বা কথাবার্তা দেখেছি শুধুমাত্র 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে, রাজাকার, আলবদর, এগুলো নিয়ে। এই দেশে সমস্যা কোন জায়গাতে, এগুলো নিয়ে খুব কম কথা হচ্ছে, টু বি অনেস্ট। অথচ 90% সময় সুশাসনকে নিয়ে কথা বলা দরকার, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলা দরকার, রুল অফ ল নিয়ে, বাট সেম থিং, আপনার কথা বলা দরকার, দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলা দরকার বা কথা বলা উচিত। কিন্তু মারাত্মকভাবে কথা হয়, উনি এটা করে গেছিলেন, আর কত করে গেছিলেন, তো করে গেছিলেন, বলেছেন, এই দেখিয়েছেন, মানে প্রতিষ্ঠা করেছেন, এগুলো তো সারা জীবনই শুনলাম। এখন আমরা শুনি উই উইল ডু দিস, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট দিস ওয়ান, উই উড ডু দিস, উই উড ডু দ্যাট। না, ওগুলো না, খালি মানে অতীত। মানে আপনি যদি আমাদের রাজনীতিবিদদের বিশ্বাস করেন, মানে হাত পা বেঁধে সংসদে নিয়ে যান, আর জালি বেত আছে সিলেটের রাতারগুল থেকে, জালি বেত আছে না, এটা যে পিছনে পিঠান, তারপরেও শুরু করবে মহান আল্লাহ সংসদের 1971 সালে আমার ভাই মুক্তিযুদ্ধ করেছিলেন, উনি রাইফেল নেয় নাই, উনি রাইফেল নিছে, উনি এই সংবিধান করেছে, ওই কাটিতেছিল, ওই কাটিতে সারাদিন। Why do you have to do that? You know, to talk about the present problems. You know, 75% discussions একই গুড় গাচ্ছেই। তবে এখানে বলে রাখি, আশরাফুদ্দিন নিজাম ভাই বিএনপির, আই থিঙ্ক আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। ব্রো, কিপ ইট আপ, ফ্যান্টাস্টিক জব ফর দ্য নেশন, ট্রাস্ট মি। যদি কখনো সার্ভাইভিং এর প্রশ্ন আসে, আশরাফুদ্দিন নিজাম ভাই আপনাদের মতো লোকই সার্ভাইভ করবে রাজনীতিতে। আর যত গুণেধর আছে তারা টিকতে পারবে না, তারা কিছু টাকা পয়সা মেরে এরা শেখ হাসিনার মতো তল্পা সহ সবাইকে নিয়েই পালিয়ে যেতে হবে, যদি না আচরণ ঠিক না করেন। এটা আমি বলতে বাধ্য হলাম, এবং দ্যাটস গোনা বি দিস ইজ গোনা বি দেয়ার ফেট, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো গাইস, ব্রাদার, your what's correct, country listen and to the common people, that's what it is. We got to understand, পৃথিবীতে এমন ঘটনা, আপনি গানার টেলিভিশন আছে, টিকটকে দেখবেন, গানার টেলিভিশন আছে, গানের টেলিভিশন চ্যানেলের মানে টিকটক অ্যাকাউন্ট আছে, এখানে গিয়ে তাদের সংসদের বক্তব্যগুলো শুনবেন, ফলো করেন, অসুবিধা কি, কেনিয়া শুনবেন, আপনি গিয়ে দেখবেন খালি 2 সপ্তাহ আগে কি করেছিল আর বর্তমান নিয়ে আলোচনা, আর ভবিষ্যতে তারা কি করবে। এই দেশগুলা, ইউগান্ডা টেলিভিশন আছে, দেখবেন আপনি, মারবেন ইউগান্ডা টেলিভিশন, টিকটকে প্রচুর মানে তাদের ন্যাশনাল টেলিভিশনের টিকটক চ্যানেল আছে, গো অ্যান্ড লিসেন টু দেম। কিন্তু আমাদের দেশে গেলে শুনবেন কি জানেন, 1947 সালে বঙ্গবন্ধুর ফিতা এটা করে গেছিলেন। আমার এটা দিয়ে কি কাজ হন, গেছে দোকান উদ্বোধন করতে, সেখানেও গিয়ে দেখবেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বক্তব্য দিতে গেছে, সেখানে 1971 সালে আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, আমার ভাই ছিলেন এটা, আমার নেতা এটা করেছিলেন। ক্রেজি পিপল, এদের আর কোনো বক্তব্য নাই, জ্ঞান নাই, গরিমা নাই, লেখাপড়া নাই, রাজনীতি জানে না, পড়ালেখা করলেও জানে না। That's the problem. These are poisons in our politics, ladies and gentlemen, and you can't fix your country unless you can get rid of them. You got to get rid of them first, and then you can establish good people. They cannot get into there. এই যে এরা এখনো এই যে একটা মনোপলি বিজনেস সৃষ্টি করে, তারা রাজনীতিটাকে তাদের কন্ট্রোলে রেখে দিয়েছে, আর দুর্নীতি। ওই যে আমাদের পার্থ ভাই প্রতিদিন বক্তব্য দেয়, দেখছেন তো, বাট ভিতরে হি ইজ কমপ্লিটলি অ্যান অপোজিট ইন্ডিভিজুয়াল। জেনে শুনে বলছি, এর চেয়ে বেশি বলতে চাই না, এতটুকু বললাম যে কালকে দেখছি আমি কি পড়তেছিল, বাট বাই দ্য ওয়ে এটা বলার দরকার নাই, এটা বললাম। সো গাইজ, বি কেয়ারফুল, ফাইট ফর ইউর রাইটস আপাতত, কেননা রাজনীতিবিদ যদি সততা না আসে, আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, এবং এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী করা না হয়, যা দেখেন সবই বোয়া, সবই ফক্কিবাজ। এই যে মনে আছে ইন্টারমিডিয়েটে না মানে মেট্রিকে পড়েছিলাম, মানে প্রবন্ধ, আপনার সবই বোয়া সবই ফক্কিবাজ, এটা কিন্তু প্রবাদ আসতো, আমরা মেট্রিকে এটা দিয়েছিলাম, মানে এটা লুক দেখানো, মানে যে এটা হিপোক্রেসি যেটাকে আমরা বলি, মানে আই ওয়াশ, আই মিন দেখানো একটা, মানে ভিতরে আর একটা, এটাই বলেছিল, ছুটির গল্প নাকি মনে নাই। তো এই
সবই বুয়া সবই ফক্কিবাজ। আমি আপনাকে একটা জিনিস বলি, যদি দেখেন বিচার বিভাগকে স্বাধীন করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, দুর্নীতি দমন কমিশনকে অ্যাকচুয়ালি কাজ করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশনকে সংস্কার করে ডেলে সাজানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, পুলিশকে ডেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অন্ততপক্ষে এগুলো আপাতত মনে রাখবেন। আপনি বাকি যতগুলো দেখেন সবই বুয়া, সবই ফক্কিবাদ, সবই ফাত্রামি, সবই ডিসফাংশনাল স্টাফ। এর বাহিরে আর কোনো বক্তব্য নেই।